গুড আফটারনুন ফ্রেন্ডস, জাস্ট সীমাতে সকলকে স্বাগতম। তোমরা সবাই কেমন আছো? ঈশ্বরের কৃপায় সবাই ভালো আছো, আমিও ভালো আছি। চলো আজকে আমি আমার আত্মকথা বলবো। সবাইকে নিয়ে তো বলি, নিজেকে নিয়ে তো কিছু বলার দরকার, তাই না? তা আজকে আমি আমার আত্মকথাটা একটু বলবো। তার সাথে অবশ্যই আছে বরবিচুনি। আর এই আমার আত্মকথাটা বলার ইচ্ছা কেন এলো? এসেছে আমার কমেন্ট বক্সে, একটা কমেন্ট করেছে সুপিয়া বেগম বলে একজন। তো যাই হোক, তার কমেন্টটা মনে হলো আমার পড়ে অ্যান্সার দেওয়া উচিত, তাই আমি দিলাম। নাহলে অনেকেই অনেক কমেন্ট করে, আমি তো সচরাচর দিই না। তবে আমার কমেন্ট বক্সে পজিটিভ কমেন্টটাই বেশি থাকে, নেগেটিভ নেগেটিভিটিটা একটু কম। তো যাই হোক, তুমি তোমার কত সুন্দর, একটু আশ্চর্য লাগে বরের এত শরীর খারাপ, স্বামী স্ত্রী একসঙ্গে থাকবে, এটাই স্বাভাবিক। বিশেষ করে শরীর খারাপ, তার চেয়ে খারাপ, তার চেয়ে থাকে অন্য ঘরে, তুমি থাকো অন্য ঘরে। আবার এত বরের প্রতি ভালোবাসা দেখে বোঝার বাইরে। সত্যি আমি আশ্চর্য হয়ে যাই, তুমিও কেমন একটা স্ত্রী আল্লাহই জানে। তো যাই হোক, এই যে আমরা এক ঘরে ঘুমাই না, এটা দেখো, ওই বরবেচুনি কিন্তু বরের সাথেই ঘুমাতো, এবং ইভেন যেদিনকে ও ঘর ছেড়ে দিচ্ছে তার আগের রাত পর্যন্ত বরবেচুনি বরের সাথেই ঘুমিয়েছে। মন্দিরাও কিন্তু মন্দিরার বরের পাশেই ঘুমাতো। হ্যাঁ, এবং ম্যাক্সিমাম আমি দেখেছি ওয়াইটিতে যারাই তাদের হাজব্যান্ডকে ছেড়ে বেরিয়ে গেছে, তারা প্রত্যেকে তার হাজব্যান্ডের পাশেই রাতে ঘুমাতো। আমি আমার হাজব্যান্ডের পাশে ঘুমাই না বিগত প্রায় 15-16, তার বেশি হয়ে যাবে। আমি এটা বহুবার অনেক ভিডিওতেই বলে দিয়েছি যে অ্যাকচুয়ালি আমার মাথায় একটু পোকা ছিল মাম্পিকে পড়ানো নিয়ে। ভীষণভাবে এটা আমার মাথার ভেতরে পোকা ঢুকে গেছিলো, তেমনি আমাকে মেয়েকে দিনরাত পড়াতে হবে। তো এই পড়ানোটা সে সাজেশে পড়ানো না, সে মানে পাই টু পাই পড়াতে হবে, বইয়ের প্রত্যেকটা লাইন পড়াতে হবে এবং মুখস্থ করতে হবে। তাহলে আবার কি কোনো সময় কি আমাদের স্বামী স্ত্রীর কি কোনো ইয়ে ছিল না? ওই কথা আছে না, গায়ে বাছুরে মিল থাকলে বনে গিয়েও দুধ দেবে। তো এইটাই অবস্থা, এটাই হলো আসল বিষয়। তা আমাদের ম্যাক্সিমাম সময়টাই ছিল আলাদাই ঘুমানো। কারণ আমি মাম্পির প্রতি বেশি ফোকাস ছিলাম। মাম্পির পড়া, মাম্পির টিউশন, মাম্পির আঁকা, মাম্পির নাচ, মানে মাম্পিকে 24 আওয়ার্সই আমি সময় দিতাম। এবার তার ভেতরে নাওয়া খাওয়া ঘুম তো আছেই, এবং ঘুমাতে যাওয়ার আগেও বই পড়া ধরে ঘুমাতো। আবার ঘুম থেকে উঠেই আমি আবার পড়া ধরতাম। এটা আমার খুব বাজে অভ্যাস ছিল, যে রাতে ঘুমিয়ে পড়াগুলো ভুলে গেল কিনা দেখি তো। তো ঘুম থেকে উঠেই কিন্তু আমি বাসি বিছনাতে বসেও মাম্পিকে আমি পড়া ধরতাম। তার ভেতরে একটা দুটো তো অবশ্যই ভুল করবে, সেটাকে বলতাম এই বাসি খাটেই বসে একবার আওড়ে নে। এটা আমার বাপির শিক্ষা ছিল আমায়। আমার বাপি সবসময় বলতো ভোরবেলার পড়া মনে থাকে। ভোরবেলা যদি তুমি ঘুম থেকে উঠে ভোরবেলা 3টে, 3:30, 4টে এই টাইমে যদি তুমি পড়তে বসো, সেই সময় তোমার মুখ থেকে প্রত্যেকটা বলার শব্দ তোমার কানে পৌঁছাচ্ছে। আর তোমার মুখ থেকে প্রত্যেকটা অক্ষর যদি তোমার কান অবধি যায়, তুমি সেই পড়াটা মনে রাখতে পারবে, কারণ তখন তোমার ব্রেনে ঢুকে যায়। আর আমার অবশ্যই বিজ্ঞান থেকেই পড়ে শিখেছি, পঞ্চ ইন্দ্রিয়র কাজ সবসময় কান দিয়ে যদি শুনি সেটাও ব্রেনে লক করে, এবং ব্রেনে লক করে রাখতে হয়। অনেক সময় যে আমরা আনমনা অনেক কথা শুনি কান দিয়ে, কিন্তু আরেক কান দিয়ে বের করে দিই, ব্রেনে লক করি না। তো এই পদ্ধতিগুলো আমি মাম্পিকে শেখাতাম, একদম পড়াটা কিভাবে ব্রেনে লক করতে হবে। এবং তো সেই ক্ষেত্রে না আমি আবার যেটাকে নিয়ে মজি, এটা সুব্রতর আমার প্রতি খুব রাগ আছে। হ্যাঁ, আমি যেই বিষয়টা নিয়ে যদি আমি মাম্পিকে ধরবো, মানে তখন আমার মাম্পির প্রতি ফোকাস। আমি যে বিষয় যে সাবজেক্টটা ধরবো, তখন আমার সেই ফোকাস পুরোটাই আমি ওই সাবজেক্টে। আমি যখন রান্না করতে খুব ভালোবাসতাম, তখন আমি যদি কড়াই আর খুন্তি, মানে রান্নার খুন্তি যদি আমার হাতে থাকে আর কড়াইয়ে যদি আমি কিছু সবজি দিই, আমার পাশে দাঁড়িয়ে যদি কোনো গুরুত্বপূর্ণ কথা কেউ বলে চলে যায়, আমি কিন্তু কানে শুনি না। মানে এটা আমার, বলতে পারো এটা আমার বাজে বলো বা গুড বলো, এটা আমার অভ্যাস। মানে আমি শুনতেই পাই না। আমি যখন ঘরের কাজ করি তখন যেন পুরো ফোকাস ওখানে। আমি যখন দেখেছো তো 3 মাস 4 মাস বেশি হবে, আমি যখন সিনেমা দেখবো ভেবেছি, এবং তার আগে কিন্তু আমি কোনো দিন কোনো সিনেমা দেখতাম না। বিশ্বাস করো, আমি বোধহয় মুভি দেখা ছেড়ে দিয়েছিলাম বহু আগে। মাম্পি পেটে 5 মাসের পেটে নিয়ে আমি বর্ডার লাস্ট হলে গিয়ে দেখেছি। হলেও আমাকে শুভ নিয়ে যেত না বা মা নিয়ে যেত না। হলেও আমি গোনা গাঁথা সিনেমা দেখেছি।
তারপর তো চলে এলো সিডি, চলে এলো কেবল লাইন চলে এলো। কেবল লাইনেই তো এক একটা সিনেমা বারবার করে দেয়। আর আমার এত টানও ছিল না যে সিনেমা দেখতেই হবে এই সিনগুলো। হ্যাঁ, সিরিয়ালের প্রতি একটু ছিল, যোধা আকবর ছিল, কাহানি ঘর ঘর কি ছিল, তারপরে তু তুলসী মেরে আঙ্গন কি, এটা ছিল। এরকম কিছু কিছু সিরিয়ালের প্রতি আবার খুব এদের প্রতি আবার খুবই ভীষণভাবে আমি ছিলাম। এইরকম যখন যেটা দেখি তখন তার ভেতরে আমি ডুবে যাই। তা যখন আমি মাম্পিকে পড়াশোনার বিষয়টা হাতে নিলাম, তখন থেকে আমি পুরো সংসারে মোটামুটি, সংসারে বলছি না, সংসারে হাল তো ছিল, কিন্তু শুভর প্রতি আমার ফোকাসটা পুরো সরে গেছিলো। শুভর প্রতি কী ফোকাস? কারণ শুভ অথর্ব না, আবার শুভ আমার প্রতি ডিপেন্ডেন্ট না। শুভ শুভ হচ্ছে শুভর আমার স্বামীর কাজ কি? স্বামীর কাজ হচ্ছে রোজগার করে আনা, আর আমার কাজ হচ্ছে রান্না বান্না করে স্বামীকে খেতে দেয়া আর বাচ্চা মানুষ করা। আর আমার হাজব্যান্ডের তখন আমার প্রতি বেশি মন ছিল, এই যে ওর এজের মানুষগুলোকে, যেমন আমার মা বাপি, এদের সঙ্গে আড্ডা মারা, এদের সাথে টাইম কাটানো, গল্প করা। আর আমার ফোকাস আমার মেয়ে ছিল। এই জন্য আমাদের ভেতরে কিন্তু একটা গ্যাপিং ছিলই, একদম একটা গ্যাপিং ছিল। তো সেই ক্ষেত্রেই আমি বেশি সময়টাই মাম্পিকে দিয়েছি। কারণ ওর সাথে যেমন আমরা খুব যে ঘুরতে বেরিয়েছি তা না, আমরা প্রচুর ট্যুর করেছি তাও না, আমরা যে এখানে ওখানে কোথাও গেছি, বা আমাকে মাসে 2বার শপিং করতে নিয়ে যাওয়া, বা আমি যদি বাজারও করতে গেছি একা গেছি, আমি যদি পুজোর কেনাকাটাও করতে গেছি একা গেছি, আমি যদি একটা বাটির হাতা খুন্তি বাটিও কিনেছি সেটা একা কিনেছি। যে এখন সবাই স্বামী স্ত্রী মিলে যায়, আমি কিন্তু কোনোদিন যাইনি। সেভাবে শুভ আমাকে কিন্তু কোথাও নিয়ে যায়নি। তাই এই ক্ষেত্রেই আমাদের একটা গ্যাপ ছিলই, একটা গ্যাপ ছিলই। তা বলে এই নয় যে ও আমার কোনো কর্তব্য করেনি বা আমি ওর কোনো কর্তব্য করিনি। আমি তো তোমাদের বলেছি বারবারই যে শুভদার আর আমার একটা গ্যাপিংয়ের জন্যে, শুভদা এন্টারটেন যেটা করতে চাইতো বা যেরকম ছিল সেটা আমার মা বাবার সাথে বেশি ওর ম্যাচ হতো। যে যেরকম জেনারেশন, যে আমি আমার বান্ধবীদের সাথে যেটা মজা পাবো, সেটাকে সুব্রতর সাথে আমি সেই কাজটা করে মজা পাবো না। সুব্রত তো সব কিছুতে এটা করো না, ওটা রেখো না, এটা ফেলো না, ওটা না, এটা বলো না। ওর সামনে আমরা মন খুলে হয়তো ফকরামও মারতে পারবো না, আড্ডাও মারতে পারবো না, এরকম। তো ও যে আড্ডাই আর কি, বা গল্প, বা আমার বাপি মা, আরও আরও ছিল, বিশু মামা বলে একজন মামা ছিল, এরকম ওদের একটা ব্যাচ ছিল। সে ব্যাচের মধ্যে ওরা যে মজাটা পেত, আমার সাথে তো ওর সেই মজা নেই। আমি তো বউ, আমার সেই দুটো বাচ্চা নিয়ে এটাই আমার জগৎ ছিল। তো সেই ক্ষেত্রে আর ও সুব্রত তারপরে রাত জেগে প্রায় 2টো, 2:30, 3টে অব্দি সিনেমা দেখতে ভালোবাসতো, প্রচণ্ড প্রচণ্ড মুভি দেখতে ভালোবাসতো ওরা। সে অমিতাভ বচ্চনের এমন কোনো বই নেই, সুব্রতকে যদি এখন আঙুলে গুনে বলে দিতে হয় কোন সালে অমিতাভ বচ্চন, মিঠুন চক্রবর্তী, জিতেন্দ্র, ধর্মেন্দ্র, তোমার হচ্ছে ভীষণ উনি ফ্যান ছিল, বলতে পারো ধর্মেন্দ্র, ধর্মেন্দ্র ওই যে সানি দেওয়ালের বাবা, সানি দেওয়াল, ববি দেওয়াল, এদের বাবার ভীষণ ফ্যান ছিল। তারপরে ওইদিকে কি সিলভার স্টোন, ওইদিকে আছে, দাঁড়াও গীত, সেই ওয়াও সেই ইয়ে করে জ্যাকি চ্যাং না কি বলে, যাই হোক জ্যাকি চ্যাং না কি, যাই হোক হলো, তোমরা বলবো যে সেই লাঠি, 2টো লাঠি থাকবে, সেই নিনজার টেকনিকে, সেই সব ক্যারাটে ক্যারাটে জুডু মাস্টার, সেই সবের এইসবের বই উনি ভীষণ রাত জেগে জেগে বই দেখতো। তা উনি কখন ঘুমাতে আসতো আর কখন ঘুম থেকে উঠতো, মানে উনি ঘুমাতে আস্তে আস্তে হয়তো 2টো, 3টে, 3:30 বাজতো। আবার এদিকে বেলা 10টা, 10:30টায় ঘুম থেকে উঠতো। এখানটা কিন্তু আমি আমার জীবনযাত্রার কিছুটা টাইম আমি একাই কাটিয়েছি। আমার মেয়েকে স্কুলে দিয়ে আসা, মেয়েকে স্কুলে নিয়ে আসা, বাজার করা। কারণ শুভ ঘুমাচ্ছে, শুভ সেই সময় কী করতো, ওই দায়িত্বটা আমার উপর ছেড়ে দিত। যে টাকা যা লাগে, টাকা দিতে কৃপণতা ছিল না। ধরো যদি লাগতো 50 টাকা, 100 টাকা দিয়ে দিতে, এরকম ছিল। কারণ ও তো ঘুমাতে চাইছে, ও রিল্যাক্সে ঘুমাবে, আর এই ওর কাজগুলো যদি আমি করে দিই, তাতে যদি বাড়তি কিছু দিতে হয় দিয়ে দিত। মানে মেয়েকে স্কুলে দিয়ে আসা নিয়ে আসা, এটাই বলতো, তুমি যাও তুমি যাও, মা গেলে ভালো টিচারদের সাথে কথা বলতে পারবা, মেয়ের কী হচ্ছে না হচ্ছে সেগুলো জানতে পারবা। আমারও আগ্রহ, সকালবেলায় সেজেগুজে বেশি স্কুলে যাব, স্কুলে যেতাম, মাম্পির স্কুলে যেতাম যখন বড় হয়েছে, মানে 2, 3 পরে। একদম ছোটোবেলায় আমার বাপি নিয়ে যেত, নার্সারি, প্রি নার্সারি, তোমার পিপি নার্সারি এগুলো পড়েছে, সেগুলো আমার বাপি নিয়ে যেত। যখন 1 কি 2 এর পর থেকে আমি নিয়ে যেতাম, আসতাম মর্নিংয়ের স্কুলে। এরকম, এটা তোমাদের জাস্ট আমি একটু আমার আত্মকথা, একটুখানি আমি আমার সম্বন্ধে আলোচনা করছি যে সেই টাইমটা সত্যিকারের আমি একাই কাটিয়েছি,
পুরোটাই একা। আর অর্ক পুরো ওর বাবা নেওয়াটা ছিল, একদম ওর বাবা আর ও দুজনে মিলেই রাত অবধি জেগে থাকতো, আবার রাত অবধি বেলা অবধি ঘুমাতো। অর্ককে কিন্তু আমি বেশ বড় হয়ে স্কুলে ভর্তি করেছি, কারণ ওই যে বললাম মাম্পির প্রতি ফোকাসটা এতটা বেশি ছিল যে অর্কর প্রতি কিন্তু আমার বেশ অবহেলা ছিল পড়াশোনার ব্যাপারে। মানে ওকে মূলত কোনো মতে পড়িয়ে একে বেশি পড়ায়, হ্যাঁ এরকম। আর ও অর্ক চঞ্চল ছিল, তার জন্য মনে হতো যেন ওর জন্য এর ডিস্টার্ব হচ্ছে, এর পড়ার ক্ষতি হচ্ছে, এর ক্লাস বড়, একে বেশি সময় দেওয়ার দরকার। এই কাজগুলো আমার হয়েছে। সেই ক্ষেত্রে থেকেই আমাদের আলাদা। আর একটা জিনিস, ওই যে এক খাটে শুয়েই যে বরের প্রতি ভালোবাসা থাকবে আর আলাদা আলাদা ঘরে শুলেও যে ভালোবাসা থাকবে না তা না। এটা আমার সত্যি বলছি, আমি তো একসাথে মাম্পির খাটেও ঘুমাতে পারি, মাম্পিও কিন্তু ৬ ভাইয়ের সাথে খাটে একাই ঘুমায়, আমি মাম্পির সাথেও ঘুমাতে পারি। কিন্তু না, আমার অভ্যাস, আমরা না এখনকার সময় যে যার, শুভ কিন্তু মোবাইল ঘাটে, শুভও রাত ১২টা ১টা ১:৩০ অবধি মোবাইল ঘাটে, এবার আমিও মোবাইল ঘাঁটি, মাম্পিও মোবাইল ঘাঁটে। এবার ৩টে মানুষ যদি এক জায়গায় বসি তাহলে একই, মানে ৩ জনা তো আর একই জিনিস দেখছি না। তো এগুলো প্রবলেম। তাই আমরা এখন বর্তমানে হয়ে গেছে আমরা যে যার মতো ছোট 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 জায়গায় ইয়ে করা। বিশাখা, বিশাখা, আমাকে একটু চা দিয়ে তো, আর একটুখানি আদা কুচিয়ে দিয়ে একটা বাটির ধুয়ে, ভালো করে আদাটা ধুয়ে দেবে। তো যাই হোক, এইটাই যে একসাথে ঘুমিয়েই যে বরের সেবা করা যাবে, বরের প্রতি বেশি ভালোবাসা থাকবে, বরের জন্য একদম প্রাণ ছটফট করবে তা না। আমি ওনার প্রত্যেকটা কর্তব্যের সময় পুরো অ্যালার্ট থাকি। আর অবশ্যই ওনার শরীর খারাপটা হচ্ছে ওনার সেলেসা ঠান্ডা আর অক্সিজেনের কমতি, এইগুলো ওনার হচ্ছে ফুসফুসের প্রবলেম, ওনার মেন ফুসফুসের প্রবলেম। আর এটা আমি বিয়ের পর থেকে, বিয়ের আগেও এটা হচ্ছে ওনার বিয়ের আগের রোগ, আমি বিয়ের পর থেকে তো ওনাকে এরকমভাবে দেখে আসছি। কিন্তু ইদানিংয়ে এত বাড়াবাড়ি হচ্ছে, কারণ বয়সের সাথে সাথে শ্বাসকষ্টটা বাড়ে, এটা তোমরাও জানো। আর অবশ্য পলিউশনও বেড়ে গেছে, অক্সিজেন, ওনার ফুসফুসের যে অক্সিজেন টানার ক্ষমতাটা ধীরে ধীরে আমার মনে হচ্ছে কমছে নাকি আমি জানি না, কিন্তু ডাক্তার বলছে প্রত্যেকটা রিপোর্ট ওকে, সমস্ত ব্যাঙ্গালোর থেকেই তো ডাক্তার দেখিয়ে আনলাম, ওনার ট্রিটমেন্টে আমি কোনো গাফিলতি করি না। আর মাম্পি সারা রাতই জাগে, মাম্পি বারবার দেখে বাবা ঘুমাচ্ছে। এবার একটা মানুষ ঘুমাচ্ছে বা একটা মানুষ মোবাইল দেখতে দেখতে ঘুমিয়ে গেছে বা অঘরে ঘুমাচ্ছে, সেখানে তো তাকে ডিস্টার্ব করাটা উচিত না, তাই না? কিন্তু অ্যালার্ট, আমরা ভীষণ অ্যালার্ট আছি, আমরা গভীর, আমি তো ভোরের আগে ঘুমাই না, না আমি ভোরের আগে ঘুমাই না, আমার 4:30-র পর আমি একটু ঘুমাই, কারণ আমার ব্রেন থাকে ওনার কাছে। মাঝে মাঝে আমি উঠি যাই, মাম্পিকে ফোন করি, মাম্পি বাবাকে একবার দেখে আয়, বা ভিডিও কল করি মাম্পিকে নিচ থেকে, যে বাবাকে একটু দেখা। এই আমি আমার আমার কর্তব্য, আমি যেটুকু আমার বাবা মার কাছে শিক্ষা পেয়েছি, আমি আমার কর্তব্য এটা আমি করে যাব। আমি সত্যিকার বলতে আফসোস, যে দাঁত পড়ে যাওয়ার পর আফসোস করব না, যতক্ষণ দাঁতটা আমার দাঁতের সাথে, মানে আমার মাড়ির সাথে লেগে আছে, ততক্ষণ আমি তাকে যত্ন করব, ততক্ষণ আমি তাকে ট্রিটমেন্ট করব, বা ততক্ষণ তাকে ভালো রাখার জন্য যা যা করণীয় আমি করব। এটা আমার বাপি বলে, বলে সবসময় বলে, থাকতে মর্ম বোঝো, ওই লোক দেখানো, ওই মানে ছুঁড়ে ফেলে দিয়ে, কেচ্ছা কেলেঙ্কারি বাইরে এনে নোংরামি ছড়িয়ে বরপিড়িতি দেখিও না, না। যেটা এই বরবেচুনি করছে, বরবেচুনিকে কিন্তু বরবেচুনির বর বলেনি বাড়ি থেকে বেরিয়ে যাও, বরবেচুনি বলেছে শুধু বরবেচুনির গায়ে লেগেছে ছিনাল শব্দটা। তাহলে আমি তো বলবো, আমার মানে আমাদের তো ওনার মুখ দেখাই উচিত না, উনি আমাকে যে 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 যা 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 ভাষা বলেছে, আর যা যা মানে টর্চার, মেন্টাল টর্চার, ফিজিক্যাল বলো বা মেন্টাল বলো বা সব রকম যে টর্চার করেছে, ওনার তো ছায় মারানো উচিত না আমার, কিন্তু না, আমরা ওগুলোকে ওই যে বলে না বিড়ালের মতন, আমি কখন ভুলে গেছি মনেই নেই, আমার মনেই থাকে না। যখনই ওনার কোনো প্রবলেম হয় বা ওনার শরীর খারাপ হয়, আমার কিন্তু একটু কিচ্ছু মনে থাকে না উনি আমাকে কখন কখন কী বলেছে। আমার তখন শুধু মনে হয় ওনাকে একটু, ওনাকে কী করলে উনি একটু ভালো থাকবে, ওনাকে কী সেবা দিলে বা কীভাবে আমি ওনাকে খুশি রাখতে পারবো, ওনাকে একটু শান্তি, মানে ওনার মনটা যাতে খুশি থাকে যে না পিঙ্কি আছে, পিঙ্কি আমাকে ছেড়ে চলে যায়নি, বা অন্যান্য বউদের মতো যে না হাজব্যান্ডের অসুস্থ দেখে বা হাজব্যান্ডের প্রবলেম দেখে হাজব্যান্ডকে ছেড়ে চলে যাওয়া, বা অন্য
ইয়ে করেছো। আমি হয়তো প্রত্যেককে তোমাদের আমি ভিডিওতে বলেছি, আমি মানুষের সুখের সময় তাদের পাশে না থাকলেও চলবে, কিন্তু কেউ যদি প্রবলেমে পড়ে, আর কেউ যদি প্রবলেমে পড়ে আমাকে ডাকে, আমি তখন নিশ্চয়ই তার পাশে থাকবো, কিন্তু সুখের টাইমে তাকে আমাকে তার পাশে রাখতে হবে না। এটাই এই বরের পাশে ঘুমিয়ে ঘুমিয়ে বরকে কড়ি মূল্যে বিক্রি করে দেয়া, না 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 না, এটা হবে না। আমার মাকে নিয়েও কথা বলা হয়েছে, দেখো আমার মায়ের ধারে কাছে আসতে পারবে না আমার মা। আমি আমার মাকে অবশ্যই কী যেন বলেছে, একটা লাইভ করে দেখিয়েছি একদিন, যে যে এই যে আমি আমার বাপের বাড়িতেই এসেছিলাম, আমার একটা দরকারি কাজে গেছিলাম। তো তখন মা তখন বলে, তুই তো আসিস না, মা এরকমই বলেছে, তুই তো আসিস না। আমার মা অ্যাকচুয়ালি বেশি থাকে না, আর একটু আহ্লাদে টাইপের, তো মা ওরকমই বলে, কী রে তুই আসিস না। না সত্যিকারেরই আমি যাই না, আর যাই না তারও নিশ্চয়ই বিশেষ কোনো কারণ আছে, সে কারণে আমি যাই না। শোনো, কোনো কারণ না থাকলে তো কোনো মেয়ে তার বাপের বাড়ি যাবে না, তা তো নয়। আর আমার বাপি মারা যাওয়ার আগে আমি আমার বাড়ি ছেড়ে কিন্তু আমি আমার বাপের বাড়িই ছিলাম। আমি আমার বাপি মারা যাওয়ার আগে প্রায় ৩-৪ মাস আমি আমার সংসার ছেড়ে দিয়ে কিন্তু আমি আমার বাপের বাড়িই ছিলাম। তারপর আমার বাপির সমস্ত কাজ কিন্তু আমিই করেছি। একদম ১৫ দিনের যেমন একটা ছেলের কাজ, বাপির মুখাগ্নিও কিন্তু আমি করেছি। তারপরে বাপির শেষ ইচ্ছা ছিল যে আমার সমস্ত কাজ পিঙ্কি করবে। পিঙ্কি আমার ছেলে, পিঙ্কি আমার মেয়ে, তাই আমার সমস্ত কাজ আমার পিঙ্কি করবে। তাই কিন্তু বাপির কথা মতনই বাপির মুখাগ্নিও কিন্তু আমি করেছি। আর এমন আশ্চর্যভাবে আমার পিরিয়ডেরও কোনো প্রবলেম সেই সময় হয়নি যে আমার বাপির কাজে কোনো বাধা পড়া। আমি ১ বছর কিন্তু একাদশী পালন করেছি। একটা মেয়ে মানে কাজ করার পর একটা মেয়ে বা ছেলের যা যা করণীয় থাকে তার বাবার জন্যে, সেগুলো আমি সমস্তটা করেছি, সমস্তটা। তো সেই জায়গায় আমি আমার কর্তব্য করার পর আমি গেলাম কি গেলাম না, আর আমার মা তো অথর্ব না। আমার মা যেদিনকে মনে হবে যে না সত্যি আমার মা পারছে না, আমার মায়ের পাশে এখন আমার থাকার দরকার, আমার মা যখনই আমায় ডাকবে যে পিঙ্কি আয় আমার কাছে, আমি সাথে সাথে যাব। একদম আমি সাথে সাথে যাব। আর আমার মা আমার হাতের কাছে একদম ১০ মিনিটের মধ্যে থাকে। এমন দূরে না যে আমাকে অনেক বাস, ট্রাম, পাহাড় পর্বত টপকে আমার মায়ের কাছে যেতে হবে। আছে বিশেষ কিছু কারণ আছে, যে কারণগুলো আমি চাইনি আমি চাইনি আমার মা-বাপের। কিন্তু দেখো আমি কোনোদিন ক্যামেরা খুলে আমার মায়ের নিন্দা করিনি। আমি তো কোনোদিন বলিনি আমার মাটা খামাচু, এরকম নোংরা ভাষা। মা পীড়িত দেখায়নি যেমন, আমি আমার মায়ের নামে নোংরা ভাষাও বলিনি। ও বলেছে। বরবেচিনি বরবচিনির মাকে বিক্রি করেছে, ওর মাকে বলেছে খামাচু বলে, মানে খামাচু বলে নোংরা ভাষা। বরবেচুনি নিজে ক্যারেক্টারলেস, নিজে দেখো ভাগনার তো কি ছবি-মবিও বেরিয়ে গেছে, দেখেছিস? অন্যের ছবি বের করতে গিয়ে এখন তোর তোর প্রেমিকের ছবিও মার্কেটে ঘোরাফেরা করছে। এটাই হয়। ওপর দিকে থুতু ফেলবি, সব থুতু তোর মুখে গিয়ে পড়বে। এটা বলে না কর্মফল, প্রত্যেকটা মুহূর্তে। দেখো আমি আমার মাকে, আমার বাপি যখন গত হয়ে যায়, আমার মাকে শুভ অনেকবার বলেছিল যে মা আমার ২ বাচ্চা, তখন আমার মেয়ে, আমি বললাম না আমার বাপি যখন মারা যায় তখন আমার মেয়ের ১২ ক্লাসের ম্যাথের পরীক্ষা, একদম ম্যাথ পরীক্ষা সেই দিন আমার বাপি মারা যায় জানো। মানে ফাইনাল পরীক্ষা, অঙ্ক পরীক্ষা, আবার অঙ্ক। আর মাম্পি কিন্তু অঙ্কেই সে মানে উচ্চ মাধ্যমিকে ভালো নাম্বার পেয়েছে। এইবার অঙ্ক পরীক্ষার দিন মারা যায়। আমার বাপি ১২টা কততে, ১২টা ৫০ নাগাদ মারা গেছে। আর মাম্পির ২টো থেকে সেদিন পরীক্ষা। মানে আমরা জানি না মাম্পিকে কিভাবে পরীক্ষা দিয়ে এলো, কী করলো। কারণ আমাদের পাড়াতে খুব মিল, একে অপরের সাথে খুব মিল, মানে কোনো প্রবলেম হলে সবাই চলে আসবে। কখন মাম্পিকে কে টেনে বের করে নিয়ে চলে গেছে, কারণ আমাদের তো সব পাড়ার ভেতরে পড়াশোনারই কালচার। তো সবাই জানে যে মাম্পির পড়াশোনা, মাম্পির পরীক্ষা, মাম্পি উচ্চ মাধ্যমিক দিচ্ছে, মাম্পির এদিন পরীক্ষা, মাম্পির ড্রেস, মাম্পিকে বের করে নিয়ে চলে গেছে পাশের বাড়ি কাকুদের বাড়ি, স্নান খাওয়া দাওয়া করেছে, কাকুই পরীক্ষা দিতে দিয়ে এসেছে, আবার পরীক্ষা দিয়ে নিয়েও এসেছে। আমাদের পাড়ায়, আমার এই পাড়াও, আমার বাপের বাড়ির পাড়াতেও কিন্তু জানো তো সবাই একে অপরের সাথে মিল আছে। না, তা এই নয় যে একবারে গদগদ হয়ে সবসময় ঘন্টার পর ঘন্টা এ ওর বাড়ি যাচ্ছে, ওর বাড়ি যাচ্ছে, কিন্তু কোনো প্রবলেম, কারোর বাড়ি কোনো প্রবলেম এলে সব পাড়া প্রতিবেশীরা সব ঝাঁপিয়ে পড়বে। সব যার যা কর্তব্য, যার যা করণীয় সব করবে। আমার ওই যে মাম্পি যখন আমার ব্যথা উঠেছে, কোথাও থেকে সব লোকজন চলে এলো, কেউ আলতা পড়াচ্ছে, কেউ ভাত বসিয়ে গরম ভাত, গরম ঘি এরকম করে খাওয়া আমার মাকে খবর দিয়ে দিল, মা চলে এলো, বাপি মা সব নিয়ে হসপিটালে দৌড়ে গেল, মানে এরকম আমাদের পাড়ার ভেতরে একে অপরের সাথে খুব মিল, খুবই মিল।
দিয়ে মেজদিকেও তোমাদেরকে দেখিয়েছি, মেজদি আছে, বড়দি আছে, এরা এই পাশের বাড়িতে একটা ঘন্টু বলে একটা বাচ্চা ছিল 1 মাসের আতুর থেকে আমাদের বাড়িতে, যেমন দীপ্তির ঘরে একটা পুচকে আছে গুটি বলে, ওরকম ওরা তো বাড়িটা বেচে দিয়ে চলে গেছে। এরা যারা এসেছে নতুন, এদের সাথে খুব সাক্ষরতা নেই, তবুও কথা বলে। এইবার ছেলেটার সাথে যাই যাই যাই, রাখো টেবিলে রাখো, টেবিলে রাখো, আমি নিচ্ছি। এইবারই ছেলেটা মাম্পির বয়সী মনে হয়, তা মাম্পির সাথে সাথে বা মাম্পির থেকে ছোট হবে, ভাই ভাই করে কথা বলে। এই এরকম আমার সাথে কথা বলে যে ও মাম্পির মা তোমাকে কতদিন দেখিনি, এরকম। আর পাশে বাড়ি মামিকে তো তোমাদের সাথে পরিচয় আছি, মানে মোটামুটি ক্যামেরাতে তোমরা দেখেছো, এটা আমার মামি শাশুড়ি। এইগুলো এই যে এটাই হচ্ছে আমাদের জীবনের অঙ্গ। তাই আমার মাকে শুভ বলেছিল যে মা, মাম্পি তো উচ্চ মাধ্যমিক দিয়ে ফেলছে, মাম্পিকে কলকাতায় ভর্তি করা হবে, তো মাম্পি ফ্ল্যাট ভাড়াই হোক বা ঘর ভাড়াই হোক করে দিলে মাম্পি যদি কলকাতায় পড়ে তা তুমি আর মাম্পি এক জায়গায় থাকো। তা আমার মা তখন বললো না, আমার হচ্ছে তোমার ছোটো পিসেমশাই বা পিসিরা বারবার ফোন করছে, ডাকছে, এরকম। দেখো আর একটা কথা বলি, যতই আমার নিজের লোক হোক, কখনো আমরা আমাদের কোনো দায়িত্ব কারোর ঘাড়ে চাপিয়ে দিই না। মাম্পি পড়াশোনা করবে, মাম্পির কলেজ যেখানে, আমি তার আশেপাশে পিজি হোক, ফ্ল্যাট ভাড়া হোক, এরকম। মানে কখনোই আমার পিসির বাড়ি কিন্তু কলকাতায় বেলেঘাটাতে, তাও আমরা কোনো দিন বলিনি যে পিসি তোমার কাছে আমার মেয়ে থাকবে বা আমার মেয়ে থেকে তোমার কাছে পড়াশোনা করবেন না। হ্যাঁ নিচ্ছি, আমাদের ভেতরে আমাদের সম্পর্ক খুব প্রিয়, কিন্তু প্রত্যেকটা সম্পর্কর ভেতরে আমাদের ভেতরে একটা করে গ্যাপিং আছে না, আমরা কখনো কোনো ইয়েকে ক্রস করে যাই না, যে কারোর ঘাড়ের ওপর চেপে বসা, একদম মানে তার ইচ্ছা না থাকলেও তার ইয়ে করা, এগুলো না, এগুলো করি না। আমার মাকে তখন শুভ যখন বললো, মা বললো না, তোমার পিসিরা ডাকছে আর আমার এখন এক জায়গায় থাকার মন নেই, আমি একটু ঘুরবো এদিক ওদিক সেদিক, একটু ঘুরবো। আমার সত্যি আমার বাপির জন্যে মায়ের তো পায়ে বেরিয়েছিল, কারণ আমার বাপি বেশ অসুস্থ ছিল বলে মা কোথাও যেত না। আর মা যা করেছে মানে তার তুলনা নেই। একটা মানুষ, একটা ক্যান্সারের রুগীর কী ট্রিটমেন্ট করতে হয়, কী সেবা যে করেছে উনি, বলার ভাষায়, মানে এগুলো ভাষায় প্রকাশ করা যাবে না। খাটের ওপরে পটি, কাঠের ওপরে হিসু, সেগুলো পরিষ্কার করা, তারপরে হচ্ছে পুরো বাড়ি সবসময় পরিষ্কার টিপটপ, কোনো দিন একটা কোনো বাজে গন্ধ আমাদের বাড়ি থেকে বেরোয়নি। তো সেই কারণে সত্যি তারও তো একটা বয়স হয়েছে, সেও একটু ফ্রিলি থাকতে চায়, ঘুরতে যায়। তিনি একটা সংসার জীবন থেকে ছাড়া পেতে না পেতে আর এক জায়গায় গিয়ে আবদ্ধ হবে, আরেকটা মেয়ের দায়িত্ব, মানে বিশাল দায়িত্ব। সেইখানটায় মা, আমরা তার জন্য মাকে সবসময় বলি তুমি স্বাধীনভাবে বাঁচো, তুমি স্বাধীন চেতা, তুমি স্বাধীন। আর ওনাকে পায়ে বেরিয়ে দেওয়ার ক্ষমতা কারণ নেই। উনিও হচ্ছে ওই যে ডেঞ্জার বৌদি দেখেছো না তোমরা, ওই রকম টাইপেরই, মানে একটু ডাকাবুকো একদম, সেই গর্জন ওনার, আয় আয় না, আমি কারোর কায়রা, কারো দানো, একটু রাগি টাইপেরও আছে, তাই ওনাকে আমরা ওনার মতনই থাকতে দিই। বুঝেছিস, মাথা মোটা। হ্যাঁ, এই এই বরবিছুনিকে বললাম, বুঝেছিস, এগুলোকে বলে আত্মকথা, নিজের সম্বন্ধে কিছু বলা, নিজের সম্বন্ধে সবার কাছে ভালোটা কিছু। দেখ, মন্দ সবার জীবনে আছে, খারাপ সময় পৃথিবীতে আসে না, বা প্রত্যেকটা মানুষের লাইফে খারাপ হয়নি এমন কোনো মানুষ নেই, সবার হয়েছে। মাম্পির কাছে শুনতে চা, এইটুকু বয়স ও বলবে আমাকে আমার মা যা মারতো, আমাকে আমার মা নিঃশ্বাস নিতে দিত না, আমার মা আমাকে শান্তি দেয়নি, আমার জীবনে যা আমাকে আমার মা মেরে মেরে যা কত রক্তপাত করেছে, আমার মা আমাকে তো, এইসব আত্মকথাও বলতে থাকবে। তাই বরের পাশে শুয়ে বরের হাত পেটের ভেতরে বোলানোর পরেও 15 দিনও যায়নি, বরকে ছেড়ে আবার অন্য ফ্ল্যাটে চলে গিয়ে একার জীবনও কাটাচ্ছে। তাই এর থেকে আমার মনে হয় ওপর নিচে থাকা ভালো, আলাদা আলাদা খাটে শোয়া ভালো, কিন্তু আপদে বিপদে যাতে একই বাড়িতে থাকি, যাতে ওর কিছু হলে আমি দৌড়ে যেতে পারি, আমি কিছু হলে ও দৌড়ে আসতে পারে। বোঝাতে পেরেছি? ওই নেট আমাকে বারবার জানান দেবে না যে এই তো ডেটা শেষ, ডাটা শেষ, ডাটা শেষ। আমার একদম ওয়াইফাই কানেক্ট আছে, সব সময় অল টাইম আমি সবার ভিডিও দেখতে পারবো, অল সময় আমার ফুল নেট থাকবে। বরের বাড়িতে সুন্দর করে রান্নাঘর করার পর লোকের বাড়ির রান্নাঘর পরিষ্কার করতে হচ্ছে, নিজের বাড়ির বরের বাড়িতে ভালো করে পায়খানা বাথরুম করার পর লোকের বাড়ির পায়খানা বাথরুম ঘষে পরিষ্কার করতে হচ্ছে। দরকার কি আমার? আমার দরকার কি এর থেকে? আমার বাড়ি ভাঙা হোক, চোরা হোক, বেঁকা হোক, টেরা হোক, আমার বাড়ি। আমি এই বাড়ি গৃহপ্রবেশ করার পর আমার
অর্ক জন্মেছে, বুঝলাম তো। তো এরপর আমাদের দোকান থেকে আমাদের বাড়ি 10-15 মিনিটের রাস্তা। আমার মায়েরটা 10 মিনিটও না, আমার মায়ের বাড়ি 5 মিনিট, আর আমাদের দোকান 10 মিনিট হবে, 10 থেকে এই 15 মিনিটের মাঝে তুমি দোকানে পৌঁছে যাবে। তো তোমার যাই হোক, শুভ একটা সময় বারবার বলতো কি এইখানে বাড়ি টাড়ি বেচে দিয়ে আমরা দোকানের কাছাকাছি নেব। তা আমার শাশুড়ি বলেছে এই বাড়ি গৃহপ্রবেশ করার পরেই অর্ক এসছে, জন্মেছে, তো এই বাড়িটা আমাদের লক্ষ্মী বাড়ি। আমার শাশুড়ি বলে গেছে, আমার শাশুড়ি, যে শাশুড়ি আমি সেবা করিনি সেই শাশুড়ির কথা বলছি। আমার শাশুড়ি আমায় বলে গেছে, বা আমার ওর ছেলেকেও বলেছে যে এই বাড়িতে গৃহপ্রবেশ করেই অর্ক এসছে। তো অর্ক হচ্ছে আমাদের বাড়িতে সত্যিই গণেশ ঠাকুরের মতন, গণেশ ঠাকুর। তো সেই জায়গায় না, এই বাড়ি কোনো দিন বেচা হবে না, আমার শাশুড়ি বলে গেছে, মানে তার কথা চিরধার্য। আমরা এই ভাঙা হোক চূড়ো হোক, আমার বিয়ের পরে এইটাই শুভর প্রথম জমি কেনা, এটাই শুভর বাড়ি করা, শুভর নিজের পয়সা, স্বামীর পয়সায়, স্বামীর বাপের পয়সায় না। এই বরবেচুনি তোকে বলছি, স্বামীর পয়সায় জমি কেনা, স্বামীর পয়সায় বাড়ি করা, আর সেই স্বামীর বাড়িতেই আমি ঢুকেছি। স্বামীর বাড়িতে ঢোকার পর স্বামীর বাচ্চা দুটো ছানাপোনা দিয়েছে, আর এই বাড়িতেই ওপরে আমার মার্বেল টাইলস বসানো, পায়খানা বাথরুম বলে, সরি বাথরুম বলে, বাথরুম বলে ওরা ওপরে থাকতো, তখন আমি ওপরে টানে টানে গেলে, বা যখন ওদের অর্কট টর্কট সব ইয়ে হয়ে গেল, যখন আলাদা হয়ে গেল তখন তোমারটাও আমি আলাদা করে দিচ্ছি। সাথে সাথে শুভ কিন্তু আমার নিচেরটাও টাইলস টাইলস বসিয়ে, মানে যা যা করণীয় একটা টয়লেটের যা যা সুন্দর করে সাজানোর দরকার, আমার বর নিজের পয়সায়, বরের পয়সায়, বরের উপার্জিত পয়সায় সমস্ত কিছু করে দিয়েছে। কার জন্যে? তার বউয়ের জন্যে। আর সেই বউ কিন্তু এক খাটে ঘুমায় না, কিন্তু তাকে ছেড়ে যায়ও না। হ্যাঁ, অনেক গালাগালি দিয়েছে আমায়, প্রচুর 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 গালাগালি, বাজে বাজে ভাষায়। তবুও কিন্তু সংসার করে যাচ্ছি, এক ছাদের নিচে রয়েছি। আমার প্রবলেমে উনি আছে, উনার প্রবলেমে আমি আছি। বেঁচে খেতে হচ্ছে না, না বেঁচে খেতে হচ্ছে না, বুঝেছিস? হ্যাঁ, এই যে লোকের বাড়ির রান্নাঘর পরিষ্কার করে ভিউজ কামিয়ে আইফোনের টাকা তোলা, ঘুরতে যাওয়ার টাকা, এগুলো করতে হচ্ছে না। নিজের একটা না সেলফ রেসপেক্ট বলে একটা জিনিস আছে, সত্যি বলছি, নিজের একটা সেলফ রেসপেক্ট বলে জিনিস আছে। এই যে এইগুলো করে, বরের বাটা মাছের দামটা চাটা নিয়ে আসে, অনেকক্ষণ কিন্তু ক্যামেরা অফ ছিল জানো তো। উপরে গেলাম, শোভাদাকে দেখলাম, শোভাদাকে একটুখানি আমি চা দিল বিশাখা, আমি হাফ চা খেলাম, শোভাদাকে একটু হাফ চা খাওয়ালাম, আমার একটু গলাটা ছাড়বে, খাও। তো খেলো, দুজনে মিলে হাফ হাফ চা খেলাম। এইটাই, এই যে এটাই হচ্ছে সঙ্গে দেবে আর কি, যা দেবো অঙ্গে তাই যাবে সঙ্গে। তো এই বরকে এইভাবেই যেটুকু পারি, কিচ্ছা কেলেঙ্কারি মার্কেটে না এনে, নিজেকে না কিচ্ছা কেলেঙ্কারিতে বেচে, যেটুকু হয়। শোনো, আমার নিজের আত্মকথা কথা প্রচুর, আমি কোন জীবনে ছিলাম, কোন জীবনে এসেছি, তার প্রত্যেকটা দিন, প্রত্যেকটা কাহিনী, প্রত্যেকটা সময় যদি তুলে ধরি, এবং সত্যিকারের একটা মেয়ের তো কম লড়াই না, যে কোনো সব মেয়েরা, সব মেয়েদের প্রচুর লড়াই আছে। প্রত্যেকটা মহিলা, যে যারা সাংসারিক, যারা সংসার করছে, যারা চাকরি করছে, যারা ব্যবসা করছে, যাদের সত্যিকারের স্বামী বাইরে থাকছে, তাদেরও কিন্তু যুদ্ধ। যাদের স্বামী বাইরে চাকরি করছে, তারা একা সন্তানদের কিভাবে মানুষ করছে, মা বাবার কাছে থেকে, মা বাবার ব্যারিগেটের মধ্যে থেকে, আবার বৃদ্ধ মা বাবাকে দেখে, কিছু মেয়েরা আছে তো তারা স্বামীর কাছ থেকে নেয় না, কিন্তু নিজে উপার্জন করে তার নিজের মা বাবাকে দেখছে। এই প্রত্যেকটা মেয়েদের লড়াইয়ের একটা করে কাহিনী আছে, কিন্তু সবাই বিক্রি করতে বসে না, বেচতে বসে না। এই যে বেচতে বসে, আজকে আমার কাছে কথা, হারিয়ে যাওয়ার পর আমার বর এই বাটা মাছ, তো জানোই তোমরা, তোমরা তো জানোই আমার বর বাটা মাছের ঝোল খেতে কিনা ভালোবাসতো, টমেটো দিয়ে। বাটা মাছ দেখলেই বলতো টমেটো দিয়ে ঝাল করো, টমেটো দিয়ে ঝোল করো, টমেটো দিয়ে ঝোল। ওই রান্না তো করে আর খেতে পারবো না আমি, আমার এই গলা দিয়ে গিলে নামতে পারবো না গো, আমি পারবো না, পারবো না, বাটা মাছের ঝাল টমেটো দিয়ে খেতে পারবো না, আমি বরের কাছে নতুন করে ফিরে যেতে পারবো না, নিজে যে সবার কাছে ঠকিয়ে কিউআর কোড দিয়ে টাকা তুলে যে রান্নাঘর বাথরুম করেছি, সেগুলোকে পরিষ্কার করতে পারবো না। এইটা হচ্ছে কপাল, পারবে না। এখনও তো খেলা অনেক দূর, সত্যি বলছি। ভিডিওর লাস্টের দিকে এসেছি,
আমার খুব বলতে ইচ্ছা করছে মারিয়াকে আর মন্দিরাকে, মন্দিরা আর মারিয়ার ভিউজটা তুই কিন্তু খেয়ে নিলি একদম। টোটাল লিপস্টিকটা কমে গেছিলো, একটু মনে হলো তুই খেয়ে নিলি বর বেচুনি। তোর বরকে তুই এমন বেচলি, মারিয়ার যে 50,000, 60,000, 80,000, 90,000, 1,00,000, আমি যে কথাটা বলেছিলাম তুই যে মারিয়াকে হিংসা করে তুই যে তোর এই কাহিনীটাকে সামনে এনেছিস, এটা যে কত বড় সত্যি কথা দেখলি, প্রমাণ হয়ে গেল। পুরো তুই মারিয়ার ভিউজটাকে খেয়ে নিলি। মারিয়া দেখ, তোকে ফোন করে বলেছিল না যে আমি কি তোকে হিংসা করি, বল বল আমি কি তোকে হিংসা করি, দেখ তার প্রমাণ তোর হোয়াইট স্টুডিও। দেখ তুই বিয়ের পর যেভাবে তোকে মানুষ ভালোবাসল, নতুন সংসার পেতেছিস, নতুন স্বামী স্ত্রীর সংসার, নতুন স্বামী স্ত্রী, এই নাকে নাক ঘষবি, গালে গাল ঘষবি, মাঝে মাঝে তোকে তোর বর ভয় দেখাবে, তুই ভয় পাবি, ভয় পেয়ে দৌড়ে গিয়ে বরকে জড়িয়ে ধরবি। এই সব জিনিসগুলো তো মানুষ দেখতে ভালোবাসে। যে ডেঞ্জার কাপল সারাদিন ঝগড়া করে, ওরে ঝগড়া ঝাঁটা দিয়ে মারে বরকে, ঝাঁটা দিয়ে মারতে মারতে 1,00,000 কমপ্লিট করে সিলভার প্লে বাটন পেয়ে গেছে। গেমিং চ্যানেল করেছে, সেখানে শুধু ভাইয়ের বউকে দিয়ে খাটিয়ে নেয়, ভাইকে দিয়ে খাটিয়ে নেয়, আর বলে এই তোর বৌদিকে কবি না কিন্তু, তোর দিদিকে কবি না কিন্তু, তোর দিদি হেভি রেগে যাবে, তোর দিদিকে কবি না কিন্তু, তোর দিদি হেভি রেগে যাবে। অথচ দিদি এসে ওই ইয়ে হয়, জাজ হয় খেলার। আবার ওই যে ভিডিওগুলো করে করে যে রেভিনিউগুলো ইনকাম করছে, সেগুলো দিয়ে ওই দিদি চুলে স্পা করে, নেল এক্সটেনশন করে, কত কি করে, ঘরের মানে ভালো ভালো শাড়ি পরে, বেশ সুন্দর করে নিজেকে সাজে, মেকআপ করে, এবং বেশ ফিটফাট, না নিজেও একটু স্লিম, ফিগারটাকেও ধরে রেখেছে ভাই। মেয়েটা, বউটা সুন্দর, অবশ্যই সুন্দর। আর তবে ওই যে ওই ডেঞ্জার বইয়ের বরটা যে সুন্দর না তাও না, ও বেশ ভালো। একটা গানে মেরে বিবি মেরে বিবি মেরে বিবি নাম্বার, ওখানে বেশ একটা হোয়াইট কালারের ফুল ইয়ে পড়েছিল, বেশ সুন্দর লাগছিল। অন্য সময় ক্যাবলাকান্ত লাগে, কিন্তু ওইখানটা বেশ স্মার্ট লাগছিল, তাই বললাম। তো এই যে এরা এই যে এরকম করে মারিয়া বেশ ভিউজগুলো কামাতো, পুরো ভিউজটাকে খেয়ে নিল এই বর বেচুনি। মারিয়াকে দেখে আমার সত্যি মায়া লাগছে। মারিয়াদের তো টাকার দরকার, নতুন সংসার পেতেছে, ওর বর পুরো ওখানকার একটা জমানো ব্যবসা ছেড়ে মারিয়ার জন্যে, মারিয়ার হাত ধরে বেরিয়ে এসেছে। এখানটায় ওরা স্বামী স্ত্রী মিলে ব্লগিং করবে, ও ইলেকট্রিকের জিনিস বিক্রি করে মোটামুটি ওদের সংসার চালাবে। পুরো মেয়েটাকে হিংসা করে পুরো ভিউজটাকে খেয়ে নিল বরবেচুনি। এত হিংসা, ওর খুব হিংসা। ও পরের ভালো দেখলে, ও দুধের একটা শিশু কৃষাণুকে লোকে গিফট দিতে বলে ওর যে কী হিংসা, কী জ্বালা। অথচ ওরও মিট আপ রেখেছিল, ওরও জন্মদিনে লোকে গিফট দিয়েছিল, তার বেলায় মুখে। কিন্তু লোকে যখন কৃষাণুকে দিচ্ছিল, তখন যেন ওর চোখ মুখ ফেটে পড়ছিল। খুব হিংসা করে ও, ভীষণ পরশ্রী কাতর, ভীষণ পরের ভালো দেখলে, পরের খাওয়া দেখলে, পরের পড়া দেখলে, পরের উন্নতি দেখলে, পরের ভিউজ দেখলে ওর খুব জ্বলে। ও মারিয়ার পুরো ভিউজটাকে খেয়ে নিল। মারিয়া মন্দিরা বেশ প্যাকড আপ হয়ে দুজনায়, দুই বোনে মিলে বেশ একটা জমজমাট ভিউজ কুড়াচ্ছিল ওয়াইটি থেকে। মানে দুজনে মিলে, মারিয়ার লোক ওদের বাড়ি যাচ্ছে, ওদের লোক মারিয়ার বাড়ি আসছে, আর ভীষণ কত নতুন নতুন ভিউয়ার্সরা ভালো লাগছিলো, দেখছিল। সে জায়গায় পুরো মন্দিরা আর মারিয়ার পুরো ভিউজটাকে গিলে নিল ও, একদম ওদের পুরো কন্টেন্টটাকেই ভেঙে দিল। কন্টেন্টটার পুরো সেটার ও কিন্তু দেখেছো কিরকম মাস্টার মাইন্ড। ওই যে একজন ওকে কমেন্ট বক্সে লিখেছিল না, সাতির দিমাগ, একদম ও যে সাতির, ও যে কতটা সাতির, কতটা ও যে সাতির, ওর পয়সার লোভ, ও মানুষের ভিউজের যে হিংসা, ও যে অন্যের মানে ভিউজ কাটার জন্য ও যত রকম প্ল্যানিং আছে করতে পারে। দেখেছো তো, মানে ওর ওর বরের সাথে ওর কিচ্ছু হয়নি, কিচ্ছু না, না ও বরকে ডিভোর্স দেবে, না ওর বরের সঙ্গে ইয়ে করবে, কিচ্ছু না। ওর বর আর স্বামী স্ত্রীর ওদের শোনো, ওর বরটা অ্যাকচুয়ালি একটা আস্ত ভেড়া, আস্ত ভেড়া আর রামপাঠা। তারপরে তোমরা বলতে পারো ওই যে ধম্মেশ্বর, সে ছাড়বে তার বউকে? হ্যাঁ, ওই ধম্মেশ্বরের হাত, বলে তোমার হাত কোথায়, চাদরের তলায় বলে তোমার হাত কোথায় দেখাও, অন ক্যামেরায় দেখিয়েছে ওর হাত ওর পেটের উপরে, নয় পেটের থেকে একটু নিচের দিকে দেখাচ্ছে। ওরা যেটা ওপেন করতে পারেনি, হাত ওর বরের হাত জোর করে টেনে নিয়ে এসে মামের ওপর রাখছে, একই খাটের মধ্যে ঘুমাচ্ছে, একই কোলবালিশের মধ্যে জড়াজড়ি করছে, এবং মর্কট তো নাকি ফোন করছে, সেই সময় ওরা ফিজিক্যাল রিলেশনও করছিল সেই সময়। মানে
এগুলো সব ওই বলেছেন, আমরা বলছি না, এগুলো আমাদের বানানো গল্প না, আবার কোথাও থেকে গোপন সূত্রেও শোনা নয়। ও নিজে বলছিল, জানো 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 ওই মর্কট আমাকে ফোন করেছে, সেই সময় আমরা দুজনে মিলে মানে ওই ওই একটা ভাইটাল টাইমে ফোন করেছে, বুঝেছো? তাহলে এরপর তোমরা বলো, ও ছাড়বে? ও ছাড়বে ওর বরকে? ওই লজের মতো বাড়ি, যে বাড়িতে চাঁদা তোলা টাকা দিয়ে বাথরুম করেছে, যে বাড়িতে চাঁদা তোলা টাকা দিয়ে রান্নাঘর করেছে, ও ছাড়বে? হুম? ও বরের শোক উতলে উঠছে দেখেছো বাটা মাছের ঝোল দিয়ে? হ্যাঁ, এই 5 পিস বাটা মাছ আজ খাবো, কাল করব, কাল করব, আজ করব। আমি তো ভাবছিলাম আমাকে বোধহয় খাতা নিয়ে বসতে হবে। এই 5খানা বাটা মাছ আজকেই কি 3-4টে রেঁধে ফেলবো, না কালকের জন্য 2টো রাখবো, নাকি আজকে সব রেঁধে 2টো আর্ধেক আর্ধেক করে কালকের তাহলে আর রান্না করতে হবে না, হাফটা ফ্রিজে রাখবো? আবার আমার পেট তো ভালো না, আমি কালকের বাসিটা খাওয়ার পর আবার পেট খারাপ হবে না তো? তাহলে বরং আজকে 2 পিস রাঁধি, কালকে 3 পিস রাঁধবো, না আজকে 3 পিস রাঁধি, কী যে করবো বুঝে পাচ্ছি না। এই বাটা মাছ নিয়ে কীর্তন চলছিল। চলো, ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও। টাটা।